আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারের এমন অগ্রগতি বজায় থাকলে এই মাসেই জুলাই সনদ প্রণয়ন সম্ভব বলেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণ অভ্যুত্থান পূর্বাপর এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু সরাসরি পরিচয় করাতে চাই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে শুরু করি। সংস্কারের যে অগ্রগতি, ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই অগ্রগতি থাকলে জুলাই সনদ এই মাসেই সম্ভব। এনসিপি বলছে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না, তারা বলছে যে উচ্চ কক্ষে পিআর দিতেই হবে, নানান কিছু। এখন আসলে রাজনীতিতে পিআর পদ্ধতি নিয়ে আসলে দলগুলোর মধ্যে মতভেদ দেখা যাচ্ছে, এটির আসলে সমাধান কি, মানে কতটা যৌক্তিক আসলে পিআর? দুটো ইস্যু, একটা হলো যৌক্তিক হলেই সব আমরা গ্রহণ করব কিনা, আর যুক্তি কথাটা খুবই সাবজেক্টিভ। যেমন ধরুন আমাকে যদি জিজ্ঞেস করেন আপার হাউসের পিআর, আমি যৌক্তিক মনে করি, আমি এটার পক্ষে কথা বলেছি, লিখেছি। বিশেষ করে বিএনপি যেভাবে করতে চাইছে যে লোয়ার হাউসের সিটের প্রপোর্শন, ওটা করে এটা একটা এক্সটেনশন অফ দ্য লোয়ার হাউস হবে। এটাকে যে কারণে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা আপার হাউসে দিতে চাই, সেটা হচ্ছে যেটুকু আমাদের আইন বিভাগের চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, সেটার জন্য পিআর লাগবে। এখন আমি আপার হাউসে ক্ষমতা কম দিতে পারি, কিন্তু আমরা এটা ওভাবেই করতে হবে। আবার যুক্তির তো ভিন্নতা আছে। যেমন ধরুন কেউ যদি মনে করে সরকার তার আইন প্রণয়ন এগুলো যতটা সহজ হয়, সরকার যত শক্তিশালী হবে সেটা তত ভালো হবে, এবং বাংলাদেশে খুবই সম্ভাবনা আছে যদি কোনো ক্ষমতাসীন দলের মেজরিটি না থাকে, অন্য অনেক দল, আমরা তো আসলে ঠিক গণতান্ত্রিক না, সে তার পেটি স্বার্থের জন্য বার্গেইন করবে। আমরা ধরে নিচ্ছি কি জানেন, রাষ্ট্রের স্বার্থে তারা আলোচনা করবে। কিন্তু যদি এমন হয় একটা দলের 10টা সিট আছে বা 15টা সিট আছে, সেটা নিয়ে মেজরিটি এসে বার্গেইন করবে, আমাকে এই ব্যবসাটা দিতে হবে, আমাকে ওটা করতে হবে, সম্ভব, আমরা বাংলাদেশ চিনি। তাতে দেখা গেল এই সরকার যে ক্ষমতায় আছে তার সদিচ্ছাটাও পর আটকে যেতে পারে, আমি তাত্ত্বিকভাবে বলছি। ফলে যুক্তি সব দিকেই আছে, সব দিকেই আছে। এটা যে একেবারে ভুল তাও না, কিন্তু আমি মনে করি আস্তে আস্তে কোনো একটা ফর্মে আমাদের হয়তো চর্চাগুলো করা দরকার, চেষ্টাগুলো করা দরকার। আর সমাধান কিভাবে? সমাধান হচ্ছে আসলে, আমি ধরুন এনসিপির অ্যাটিটিউড আমি একেবারেই পছন্দ করছি না, একদম ফুল স্টপ। কেন বলছি? আমরা সব একমত হয়ে যাব এই চিন্তাটা করি কেন? আমার চিন্তায় সবাইকে একমত হতে হবে, এই চিন্তা একটা ফ্যাসিবাদী চিন্তা। আমি আরো এক্সট্রিম একটা ভাষা ব্যবহার করলাম। গণতন্ত্র মানে হচ্ছে আমরা সব একমত হব না, এবং গণতন্ত্রে এই জন্যই পথ আছে, যেটা একমত হবে না সেটাকে আপনি এজেন্ডা করে ইলেকশন করেন, করে তারপরে বাকি কিছু করেন। যেমন এই আলাপ এখন ভারতের বিজেপিতে হচ্ছে, আগামী নির্বাচনে এজেন্ডা রাখা হোক ভারতে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়া হবে। তো তার জন্য গায়ের জন্য ওরা ক্যাম্পেইন করবে, করে তারা যদি সংবিধান সংশোধনের জন্য যে শর্ত আছে, তাদের সিটের যে রিকোয়ারমেন্ট আছে, সেটা যদি অর্জন করতে পারে তাহলে করবে। ব্যাপারগুলো এইরকমই, এর বাইরে কিছু না। এবং সে সেটা ক্যাম্পেইন করে বলবে জনগণকে দিয়েই সিদ্ধান্তটা নিতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের এজেন্সি। আমাদের প্রধান উপদেষ্টাকে চ্যাথাম হাউসের যে ইন্টারভিউ, সেখানে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল, যেটা তো পার্টিগুলোকে আপনি ওরা তাদের ম্যানিফেস্টো নিয়ে চলে গেলে হলো, জনগণ ভোট দিল, তাতে বোঝা যাবে জনগণ আসলে কি চায়, ইজন্ট ইট? এটাও একটা যুক্তি। সেই জন্য বলছি সমাধান হওয়া উচিত হবে খোলা মনে থাকা, খোলা মনে এবং মেনে নেয়া। গণতন্ত্র মানে আপনার পছন্দের অনেক কিছু হবে না, সেটা মেনে নেয়া। ইভেন আমি যদি এভাবে বলি, বিএনপি কি সব পছন্দের বিষয় হলো? বিএনপি কি এই 2 টার্ম মানে 10 বছর এখন বললো, আরো স্পেসিফিক করে চেয়েছিল? এটা সবচেয়ে বড় সাফারার কোট আন কোট কে হবে? খুব সম্ভাবনা আছে জনাব তারেক রহমান। ওনার এমন বয়স না যে উনি 10 বছর পর বৃদ্ধ, থুরথুরে বৃদ্ধ হবেন, কিছু করতে পারবেন না, ওনার খুবই সম্ভাবনা থাকতো, কিন্তু উনি মেনে নিলেন। আর্টিকেল 70 বিএনপি যেভাবে করতে চেয়েছিল সেইভাবে কি হয়েছে? না, বিএনপিকে এই চাপটা নিয়ে তাকে সেখান থেকে সরে আসতে হয়েছে। এখন আর্টিকেল 70 যে কারেকশন হয়েছে, এটা মোটামুটি আমরা যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই হয়েছে। ছাড় দেওয়ার মানসিকতা কি দলগুলোর মধ্যে আমরা দেখি? আমি এনসিপির কথা আবার আসবে, এনসিপি খুবই রিজিড, এবং তারা এটার জন্য একদম একটা এক্সট্রিম আলাপও করছেন। তারা জুলাই সনদে সাইন করতে নাও পারেন বলেছেন, আর আজকে বলেছেন তো ঠিক আছে সাইন না করলাম, কিন্তু আজকে বলছেন নির্বাচনেও নাও যেতে পারে। একটা কথা একটু বলে রাখা ভালো, শক্তির বিবেচনা আমরা তো ওনাদের শক্তি এখনো দেখিই নেই, কোনো নির্বাচনে যায় নাই, কিন্তু সোফার যে শক্তি মাঠে দেখা যায় খুব উল্লেখযোগ্য কোনো শক্তি নন। কিন্তু তারা যেহেতু এই গণ অভ্যুত্থানের সামনের সারির মানুষ, তাদেরকে আমরা মূল্যায়ন করি, তাদেরকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। জি, ধন্যবাদ। আমি অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসি।
এখন যে মতভেদগুলো দেখা যাচ্ছে যেসব বিষয়গুলো নিয়ে বা ছাড় দেওয়ার যে মানসিকতা, কাউকে দেখছি ছাড় দেওয়ার কথা বলছেন, আবার কেউ বলছেন যে নির্বাচনে যাবেন না, হ্যাঁ এই ধরনের কথা, কেউ বলছেন যে যেই জুলাই সনদ সেখানে স্বাক্ষর করবেন না, তাদের মতো করে না হলে, সবকিছু মিলে আসলে কোন দিকে যাচ্ছে, মানে সমাধানের জায়গায় কি আমরা পৌঁছাতে পারবো সে আশা কতটা দেখছি? ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য। সমাধানের জায়গায় তো আমাদের পৌঁছাতে হবেই, এটা তো কোনো, এটা ছাড়া তো কোনো বিকল্প নেই। মানে আমরা লাস্ট 15 বছর যা ফেস করেছি, এরপরও যদি আমরা একটা সমাধানের জায়গায় এখন পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু মানে অনেক কিছু বৃথা চলে গেল বলে আমি মনে করি আর কি। কিন্তু আপনি যে ব্যাপারটা বলছেন যে মতামত মিলছে না, কেউ নির্বাচনে যাওয়ার জন্য বলছে যে নির্বাচনে যাবে না, আমি মনে করি দিস ইজ পার্ট অফ ডেমোক্রেসি। আচ্ছা, এটাই, এই ঝগড়াটা হওয়া বা এটা যদি ঝগড়া বলতে চান আর কি, এটা হওয়াটা ইজ পার্ট অফ ইট। এই ডিবেটটা যে হবে, এই যে কে কদ্দূর আগাবে, কে কদ্দূর পিছাবে, সো এটাকে আমি কোনো, এটাকে আমি একদমই, এটাকে আমি বরং ওয়েলকাম করি। কারণ ঐক্যমত কমিশনে যেটা হয়, আমরা তো প্রায় যাই, যে ওখানে যে ডিবেটটা চলে, এটা দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট থিং টু আ পার্লামেন্ট, যেটা আমরা অনেক দিন পর্যন্ত দেখিনি। কিন্তু ইভেন যে ওয়াকআউটগুলো হলো আবার ফিরে আসলো, দ্যাটস দ্য অ্যামেজিং থিং অ্যাবাউট ডেমোক্রেসি, এটাই হওয়ার কথা। সো এই কনসেনসাস বিল্ডিংয়ে তো আমাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েই আমরা ওই জায়গায় যাব বলে আমার ধারণা। সো আমার মনে হয় না যে এখানে মানে ঐক্যমতে না আসার কোনো কারণ আছে, এটা আমাদের আসতেই হবে জাতিগতভাবে, এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জি, কিন্তু এই মতভেদ বা এইসব জায়গাগুলোতে আসলে সমাধানটা কে করবে, সেই দায়িত্বটা কে? সেই সমাধান ঐক্যমত কমিশন করবে, এবং ঐক্যমত কমিশন তো করছে। মানে এমন এখানে তো কোনো জোর জবরদস্তি নাই যে সবাইকে এটা মানতে হবে। মানে এনসিপির জায়গা থেকে বলতে পারে, কিন্তু আলটিমেটলি তো ঐক্যমত কমিশনের দায়িত্ব এটা সবাইকে এক জায়গায় করা। সো তারা, আমার মনে হচ্ছে তারা যথেষ্ট ভালোভাবে সেই কাজটা করে যাচ্ছে, এবং যেহেতু তারা বলেওছে যে এভাবে আগালে জুলাইয়ের মধ্যেই জুলাই চার্টারটা ঘোষণা করা যাবে, সো আমরা তো প্রোগ্রেসটা দেখছি। ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আবার আমাদের জুলাই অভ্যুত্থানের যে 1 বছর আমরা পার করছি, আজকে মাসব্যাপী কর্মসূচি আছে, সবকিছু আসে যে স্পিড ধারণ করে এই আন্দোলনটি হয়েছিল, গণতন্ত্রের পথে উত্তরণে আরো অনেক কিছু, এবং সেই সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, সবকিছু মিলে আমাদের অর্জনটা কতটুকু হলো? আচ্ছা, আমি অপূর্বর একটা জিনিস একটু আমার অ্যাড করব। আমি একমত, এই যে বলছেন যে আমি নির্বাচনে যাব না, চাপ তৈরি করার চেষ্টা, এগুলো সবই গণতান্ত্রিক, ঠিক আছে। আমি এটাই চাই যে এটা গণতান্ত্রিক সীমার মধ্যে থাকবে। মানে আমাদের এই আলাপ সোসাইটিতে আছে যে এটার মাধ্যমে আমাদের ইলেকট্রাল প্রসেসটাকে কোনো না কোনোভাবে হ্যাম্পার করার চেষ্টা আছে কিনা, সেটা যদি না থাকে দেন ইটস ফাইন। আপনি কি তাই মনে করেন? আমি সম্ভাবনা আছে এবং একটা চেষ্টা আছে বলে মনে করি নির্বাচনকে পেছানোর। আমি মনে করি, সে কারণে আমি একটু আগে ভাগে এটা নিয়ে একটা অ্যালার্মিং জানিয়ে রাখলাম। এই সম্ভাবনা বা চেষ্টা আছে আমি মনে করি। আর একটা দলকে কিন্তু শুধু মানে বলার জন্য না, ওনারা কিন্তু এটা এখন না, ওনারা এই কথাটা জনাব নাহিদ ইসলাম এর আগেও এই কথা বলেছেন। সুতরাং তারা এই ধরনের একটা অবস্থান নিচ্ছেন এটা, এবং নির্বাচনে যাবো কি যাবে, হ্যাঁ একটা দল, রাজনৈতিক দল নির্বাচনে যাবে কি যাবে না ঠিক করতে পারে, কিন্তু এইগুলোকে শর্ত হিসেবে হাজির করা, এইগুলো আমার কাছে মনে হয় বাড়াবাড়ি হয়েছে। আর যদি সেটা পলিটিক্সের কারণে হবে, কিন্তু পরবর্তীতে যদি তারা এই আবেদন তোলেন যে এটা এই কারণে হয়েছে আমি যাব না, আমরা এই ধরনের কথাগুলো আমরা গত 15 বছর শুনেছি। এটা বিএনপি বলেছে বা অন্য দল বলতো যে আমরা নির্বাচনে যাব না। এখন ধরুন বিএনপি যখন বলেছে তত্ত্বাবধায়ক না হলে নির্বাচনে যাব না, যায়নি, সেটাই তো হয়েছে। কিন্তু আমি বলছি এখন তারা যদি শেষ পর্যন্ত না যান, এটা প্রবলেম। আর আমি আমাদের ঐক্যমত্য কমিশন নিয়ে আমার ছোট্ট একটা অবজারভেশন আছে, আমি কোনো অভিযোগের হিসেবে বলছি না। সেটা হচ্ছে তাদের যতটা ফ্যাসিলিটেটরের রোল প্লে করা দরকার, আমার মনে হয় তারা তার চাইতে একটু বেশি কিছু করার চেষ্টা করছেন। যে তারা প্রাথমিকভাবে যে জিনিসগুলো ঠিক করেছেন এগুলো আলোচনা হবে, মানে এগুলো তাদের মতামত। আমি এখানে যারা রিপ্রেজেন্ট করে কথা বলেন, মাঝে মাঝে তাদের বক্তব্যে মনে হয় যে তারাও চেয়েছেন এগুলো হতেই হবে। টোনটা এরকম। আবারও বলছি, টোন ম্যাটার্স। আপনি কোন জিনিস চান, সেটা কিভাবে চান, সেটা ম্যাটার করে। তো আমার কাছে তাদের কারো মানে মনে হয়েছে যে তারা ঠিক আলোচনা ফ্যাসিলিটেট করছেন না, তারা তাদের একটা আবার তারা যেগুলো নিয়ে কথা বলছেন, আমি বললাম তো যে দুটো নিয়ে প্রবলেম আছে। আমি ব্যক্তিগতভাবে ওই দুইটার সমর্থক, এনসিসিরও সমর্থক আমি। কিন্তু আপনি যখন আলোচনা করতে বসছেন, কেউ যখন চাইছে না, এটাই হলো গণতান্ত্রিক মানসিকতা। এবার আপনি যেটা বলছেন যে আমরা এর পরে এখন যেমন আছি সেটা কেমন হলো, এবং আমাদের 1 বছর পূর্তিতে আমাদের অর্জন কি, আর যেভাবে আমরা এখন বিহেভ করছি, আমি এটাকেও খুব অবাক বা অভাবনীয় কিছু মনে করি না। আমরা যথেষ্ট গণতান্ত্রিক আচরণ করছি, সব ক্ষেত্রে না। কিন্তু আমাদের দীর্ঘকালীন গণতন্ত্রের অনুপস্থিতির পরও আমরা যেভাবে এনগেজ করছি আলোচনাগুলোতে,
মানে এটা তো অসাধারণ ব্যাপার। এখন তো জনগণ এটা ভিডিওতে দেখছেও, তারা সিরিয়াসলি বসছেন, সিরিয়াসলি ঘন্টার পর ঘন্টা আলাপ করছেন, তর্ক বিতর্ক করছেন, সৎভাবে কথা বলছেন, বিরাট ব্যাপার। আর দলগুলোর যে মতদ্বৈততা থাকবে সেটাকে নিয়ে কিভাবে কাজ করবে এগুলো আমাদের শিখে উঠতে, সেগুলো বুঝে উঠতে আরেকটু সময় লাগবে। আর জুলাই নিয়ে আমাকে আজকে আগে আরেকটা জায়গায় জিজ্ঞেস করেছিল, আপনি কিভাবে দেখেন, মানে জুলাই কি সফল হলো? আমি বললাম জুলাইয়ের এই মুভমেন্ট 5 তারিখে সফল হয়ে গেছে, এটা আমি মনে করি। শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ সহ যেদিন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, আমি মনে করি এই মুভমেন্টের অনেক প্রধান, মানে কেউ বলেন আর কি এভাবে তাচ্ছিল্য করে, শুধু সরকার বাদ দিয়ে আরেকটা সরকার আনার জন্য এই আন্দোলন হয় নাই। দ্বিমত আছে, আমরা প্রত্যেকের মাইন্ডসেট জানি না। এই সমাজে আমরাও বসবাস করি এবং শেখ হাসিনার এই রেজিমের সময় এই লং হিস্ট্রি অফ অ্যাক্টিভিজম, তো যদি সেটা হয়ে থাকে আমরাও জানি। সো ওইখানেই যা হয়েছে আমার এটা বিশাল ব্যাপার মনে হয়। আমরা বেশ কিছু সংস্কারে একমত হয়েছে, আপনি আমাকে দেখান হতাশার কিছু দেখি না। কনস্টিটিউশনাল জায়গাতেও বিএনপির মতো বড় দল অনেক ছাড় দিয়েছে। আজকের পর যদি আর একটুও না আগায়, যদি এটাতেও আমরা একমত হই, আমি আমাদের অগ্রগতি অনেক আছে বলে। অন্যদেরকে ছাড় দিতে দেখছি আমি কম দেখছি, বিশেষ করে আমরা ধরুন এনসিপির কথা আসলো, জামায়াত ইসলামীর কথা আসলো, তাদের দিক থেকে ছাড়ের ব্যাপারে খুবই অনীহা আছে, সেটা হতে হবে। তারা সামহাউ ঐক্যমত্য কমিশনের মতো করেই চেষ্টা করছেন, একসাথে একযোগে সবাই করছেন। কিন্তু যে কথাটা বলছিলাম, ধরুন সরকার, এখানে সরকারের একজন রিপ্রেজেন্টেটিভ আছেন, এই সরকার আরো ভালো করতে পারতো, অনেক ভালো করতে পারতো। আমি মনে করি এই সরকার বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, পলিসিগত জায়গায় অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত আছে, কিন্তু একটা সরকার তো দিনের শেষে শাসন বিভাগ, আমরা কিন্তু সংবিধানে এভাবে লিখেছি, এটা শাসন করবে। শাসন মানেই খারাপ কিছু না, এটা লেজিটিমেটলি সে শাসন করবে, বল প্রয়োগ করবে প্রয়োজনে। তো সেটা হলে আমরা আরো ভালো থাকতাম। কিন্তু মূল যে প্রবলেমটা ছিল আমাদের সেটা তো হয়ে গেল। আমরা যতদিন শেখ হাসিনাকে তাড়াতে পারতাম না, পদচ্যুত করতে পারতাম না, ততদিন বাংলাদেশের গণতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না। এখন এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকেই আমরা কতটুকু করব, কালকে কতটুকু করব, পারলে সব আজকে করে ফেলবো কিনা, নাকি কেউ যদি মনে করি আমরা ধাপে ধাপে করব, সেই ডিবেট চলুক। কিন্তু আমাদের মেইন অবস্টিকেলটা আমরা সরিয়ে ফেলেছি। তো এটা অকল্পনীয় বড় ব্যাপার। আমরা আসলে ওইভাবে ধারণা করছি না, আমরা মনে করছি যে এরপর কি আসবে। না, আমাদের আর্টিকেল 70 অ্যামেন্ডেড হয়েছে, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকবেন না হয়েছে, আমাদের জুডিশিয়ারির ফুল সেপারেশনের ব্যাপারে অ্যাগ্রি করেছে সবাই, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই নীতিগতভাবে একমত। এগুলো নিয়ে যদি আপনি মাঠে নামেন, আপনি দেখবেন বাংলাদেশে একটা মোটামুটি ভালো নির্বাচনের সম্ভাবনা বাড়তে থাকবে। যদি এটা আমরা করে যেতে পারি, বাকি জিনিসগুলো আমরা অনেক ঠিকঠাক করে ফেলবো। সুতরাং অন্য একটা সরকারও যদি আসে, সেটা হাসিনা রেজিমের মতো হবে না। আমি যথেষ্টই অর্জন আছে বলে মনে করি। ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই, জনাব একটা জিনিস যোগ করে ফেলি, সেটাও জরুরি। নিশ্চয়ই আমরা কি চাই পারতাম সেটা নিয়ে আলোচনা করছি। আমি যদি আবার তুলনা করি, এই ধরনের ঘটনা ঘটেছে আরো কিছু দেশের সাথে, তিউনিসিয়া, ইজিপ্ট, ওদের অভ্যুত্থান শেষ হওয়ার পর যারা 20 বছর 25 বছর 30 বছর ধরে এইসব সরকারের অধীনে, তাদের মধ্যে এমন কেওস হয়েছে, মারামারি হয়েছে, একদম পাল্টা বিভৎস ঘটনা ঘটে গেছে সব। সেই তুলনায় আমরা তো ওই রকম করছি না। আমাদের সরকারের দুর্বলতা সত্ত্বেও আমরা এখনো মোটা দাগে ভালোভাবে ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনের একটা সুন্দর সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি জনাব অপূর্ব জাহাঙ্গীর, নির্বাচন পেছানোর চেষ্টা বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা বা শঙ্কা আপনি দেখেন কিনা? যদিও সরকার বলেছে যে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে সংস্কার কাজ বা অন্যান্য কাজগুলো শেষ হলে নির্বাচন দেবে, স্পষ্ট করে বলেছে। আমি আমার জায়গা থেকে এখনো পর্যন্ত দেখি না। দেখেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আর একটা জিনিস করে যাবে বলে আমি 100% বিশ্বাস করি। ধরেন সব সংস্কার বাদ দিলাম, যে কোনোটাই হলো না, জাহিদ ভাই যেভাবে বললো যে আমরা এখানেই থেমে গেলাম, উনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনটা দেওয়ার 100% চেষ্টা করবে। এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। সো নির্বাচন উনি যেহেতু ওনার মুখ থেকে বলেছে এবং বিএনপির সাথে একটা যৌথ বিবৃতিও গেছে, আমি মনে করি না যে এখানে উনার জায়গা থেকে উনি এখান থেকে কোনো রকম পিছপা হবেন, এবং বাইরের সার্কামস্ট্যান্সেসও আমার মনে হয় না ওইদিকে যাবে এটা। বাট এটা অনেকেই বলে, এটা অনেক সময় মাঠে এই কথাটা শোনা যায়, কিন্তু আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি যে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। যে দুইটা জায়গা আছে, ওই দুইটা জায়গার মধ্যেই থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, আরএল দেশ সম্পর্কে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটি বড়, সঙ্গেই থাকবেন। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি। আমরা সংস্কারের পাশাপাশি বিচারের কথাও বলা হয়েছিল, প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, বারবারই বলেছেন যে বিচার প্রক্রিয়াটাকেও এগিয়ে নেওয়া তার সরকারের লক্ষ্য। সেই প্রক্রিয়া আসলে আমরা কতটা এগোচ্ছি? আমরা দুদিন আগে দেখেছি যে শেখ হাসিনার 6 মাসের একটি কারাদণ্ড দিয়েছে একটি অডিও কল রেকর্ডের সূত্র ধরে, সেটি আসলে অগ্রগতি কতটা দেখছে? সেটা আসবো। অপূর্বর একটা জায়গায় একটা জিনিস যোগ করতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা যে স্ট্যান্ডার্ডের মানুষ, গ্লোবালি
বা গ্লোবাল দরকার নেই, আমরা ওনাকে যেভাবে দেখি, উনি যখন বলছেন একটা নির্বাচন তিনি শ্রেষ্ঠতম নির্বাচনটা দিয়ে যাবেন এবং এই টাইমের মধ্যে দেবেন, আমার ন্যূনতম কোনো কনফিউশন তার উপরে নেই। উনি না বললেও উনি আগে যখন বলেছেন ডিসেম্বর থেকে জুন, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে, যদি এমন পরিস্থিতি কেউ তৈরি করে যে নির্বাচন এখন হওয়া যাবে না বলে মাঠে একটা অস্থিরতা তৈরি হলো, একটা উদাহরণ দিই। প্রধান উপদেষ্টা অন্তত 7 থেকে 8 বার বলেছেন, আমি এটা গুনেছি, বাংলাদেশি মিডিয়া এবং বিদেশি মিডিয়ায়, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ তার সরকার করছে না। ইভেন তারা নির্বাচন আসবে কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবে, এরকম বক্তব্য বিদেশি মিডিয়ার সাথে আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন। এটা নিষিদ্ধ করা ভালো কি খারাপ ওই ডিবেটে ঢুকছি না, মানে সরকার, মানে আমি শুধু প্রধান উপদেষ্টার বক্তব্যকে ওনার বক্তব্য ধরছি না, উপদেষ্টা পরিষদের বক্তব্য, সরকারের বক্তব্য, সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি কি ওই সিদ্ধান্তটা স্টিক থাকতে পারলেন? যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, একটা মুভমেন্ট হলো, ব্লকেড হলো, ওনাকে তো সরে আসতে হলো। আমি এখনো নিষিদ্ধ হয়ে গেছে বলো না, কিন্তু প্রসিডিওর শুরু হয়ে গেছে এবং কর্মসূচি নিষিদ্ধ হওয়ার কারণে অ্যাটলিস্ট এবারকার ইলেকশনে তারা পার্টিসিপেট করতে পারছে না, সেই পরিস্থিতি আছে। এখন আমরা এভাবে যদি আমি একটা থট এক্সপেরিমেন্ট করতে বলি, এনসিপি বেশ কিছুদিন থেকে বলছে এই নির্বাচন কমিশনকে তারা মানে না, এটা পুনর্গঠন চায়, এটার পুনর্গঠন ছাড়া নির্বাচন হতে পারবে না। জামায়াত অন্তত একবার বলেছে, আমার মনে আছে। তো এখন চিন্তা করুন তো, তফসিল ঘোষণা হলো যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় ডিসেম্বরে, এবং এনসিপি আবার মাঠে নামলো, এবং এনসিপির লোকজনের কিভাবে কিভাবে যেন যমুনার গেট পর্যন্ত চলে যাওয়ার ক্ষমতা আছে। তো তারা 2-4 জন মিলে সামনে থেকে চলে গেল, তারপর তার সাথে অনেকে যুক্ত হলো, আবার ব্লকেড হলো, তফসিল পেছাতে হবে, কি হবে তখন? সে কারণে আমি বলছি যে অনিশ্চয়তা এভাবে হচ্ছে। ইটস নট বিকজ আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা রিলাই করি না, এটা এই কারণে যে তিনি অনেক ক্ষেত্রে কঠোর হতে পারেননি। হয়তো আওয়ামী লীগের নিষিদ্ধতা মানে কেউ টাফ ভাবে রাস্তায় নামে না, কিন্তু এটা নিয়ে কারো আপত্তি ছিল না বলে সমস্যা ছিল। কিন্তু এখানে একটা বিরাট শক্তি নির্বাচন চাইছে বিএনপি, তখন মাঠে যদি সংঘাত হয় তাহলে কি হবে? এই জায়গাটা আমি একটু বলে রাখতে চাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যেটা বললেন বিচার নিয়ে। বিচার আসলে এটা নিয়ে আমরা দেখলাম যে খুব যথেষ্ট চাপ বা তাড়াহুড়ার একটা প্রবণতা অনেকের মধ্যে আছে। এনসিপি আবার বলছে তারা বিচারের একদম রোড ম্যাপ চায়, মানে বিচারের রোড ম্যাপ, এই কথাটা খুব অদ্ভুত, খুব উদ্ভট। একটা বিচার যখন চলবে, কি আসবে সামনে, কি অ্যাপিল করা হবে, কি রকম হিয়ারিং হবে, কি প্রস্তুতি, এটা আপনি বলতে পারেন না আসলে। এবং শেখ হাসিনার বিচার আমি মনে করি স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিয়ে করা উচিত। আমি আবারও বলছি, তার বিচার ডিজায়ার্ড যে টাইম হওয়ার কথা তার চেয়ে বেশি সময় নিয়ে করা উচিত, কারণ সারা পৃথিবী এই বিচারের দিকে তাকিয়ে আছে। আমরা মোটা দাগে দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানছি না। একটা হলো মৃত্যুদণ্ড আছে আমাদের পৃথিবীতে এখন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে মৃত্যুদণ্ডকে অ্যাকসেপ্ট অনেকেই করে না। বিশেষ আমাদেরকে তো দেখছে পশ্চিমারা, ভারতও দেখছে, ভারতের দেখা আমরা কেয়ার করি না। কিন্তু যেটা মেজর ব্যাপার সেটা হচ্ছে আমরা তার অনুপস্থিতিতে বিচার করছি। ইন অ্যাবসেন্সিয়া বিচার কিন্তু বিচারিক স্ট্যান্ডার্ডের সাথে, এখন আধুনিক বিচার স্ট্যান্ডার্ডের সাথে যাই না। আপনি খেয়াল করবেন, আইসিসিতে যখন আপনি কাউকে নিয়ে মামলা করেন, ওই মামলা হবে আনলেস তাকে গ্রেফতার করে আইসিসিতে আনা যাচ্ছে, তার হিয়ারিং শুরু হয় না। তো আমরা এখন কি করছি, কেউ অ্যাবসেন্ট থাকার প্রবলেম কি, তিনি তো তার পক্ষে লয়ার দিতে পারবেন না। মানে একটা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি কারোর পক্ষে লয়ার দেওয়ার যোগ্যতা কি, আপনাকে আগে ওই কোর্টের ক্ষমতা, জুরিসডিকশন স্বীকার করতে হবে। স্বীকার মানে আপনাকে পরোয়ানা দিয়েছে, আপনি আসবেন, কোর্টের কাছে ধরা দেবেন, জেলে যাবেন, তারপর আপনার দুনিয়ার যে কোনোখান থেকে লয়ার আনার ক্ষমতা আছে। আমাদের নতুন আইনে তা বলা হয়েছে, দুনিয়ার যে কোনোখান থেকে। আচ্ছা, এখন যেটা সেটা থাকবে না, কি করা হবে, তার জন্য সরকার একজন লয়ার নিযুক্ত করবেন। এখন প্রশ্ন উঠবে, সেই লয়ারকে তো যাকে নিযুক্ত করা হলো, তার যিনি মক্কেল শেখ হাসিনা, তাকে তার স্বার্থে তাকে খুব টাফ ফাইট করতে হবে। সে কারণেই বলছি, যদি খুব তাড়াহুড়ো হয় তখন বলবে এটা একটা আইওয়াস হয়েছে, এখানে ওনার লয়ার ছিল না, সরকারের লয়ার খুব দ্রুত একটা রায়টায় দিয়ে শেষ করেছে। এই জিনিসে আমার মনে হয় খুব তাড়াহুড়ো করা উচিত। ধন্যবাদ। জনাব অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসি যে ডাক্তার জাহিদুর রহমানের কথার সূত্র ধরে যে সরকার কঠোর হতে পারে না, কেউ যদি তফসিল পেছাতে বলে বা মব তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আসলে সরকার কি করবে? আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে 5ই আগস্টের পরেই মব সংস্কৃতি আসলে খুব ব্যাপকভাবে ছড়াতে দেখি। সম্প্রতিও গত আজকে কালকে মানে দু একটি ঘটনা আপনি নিজেও জানেন। সরকার আসলে এখানে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? আমরা শাহবাগেও দেখেছি যে জুলাই অভ্যুত্থানকে ঘিরে যে অনুষ্ঠান হচ্ছে সেখানেও ককটেল বিস্ফোরণ হয়েছে। আচ্ছা, সরকার কঠোর হতে পারে না কেন, এটা অনেকেরই অভিযোগ, এবং এটা হয়তো কিছুটা সত্যিও
যে সরকার কঠোর হচ্ছে না। এখানে আমি দুটো ভাবে দেখি, একটা হচ্ছে কঠোর হওয়ার জন্য আমার কাছে যে মেকানিজমগুলো থাকার কথা ওগুলো কতটা অ্যাক্টিভ। আপনি কঠোর হতে পারেন, আপনার কঠোর হওয়ার জন্য আপনার একটা পুলিশ বাহিনী দরকার এবং পুলিশ বাহিনীকে তার এখতিয়ারের মধ্যে অপারেট করে কঠোর হতে হবে। এছাড়া কঠোর হওয়ার আরেকটা হচ্ছে যে যেহেতু 15 বছর একটা মানে কঠোরের চেয়েও বেশি একটা জায়গায় আমরা ছিলাম, সো এখন এই নতুন বাংলাদেশে এসে আমরা কতদূর এই জায়গা, এটা তো এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব। সো আমি এভাবে দেখি। এখন এইটার কিছু মাইনাস পয়েন্টও আছে যেটার জন্য এই যে ধরেন মব ক্রিয়েট হয়ে যায় এবং বিভিন্ন ধরনের হয়। সো আমি এখানে বলবো যে সরকার কিন্তু, আপনি যদি অগাস্টের 8 তারিখের পর থেকে এখন পর্যন্ত দেখেন, সরকার কিন্তু ড্রাস্টিকলি কঠোর হয়েছে কিছু জায়গায়, এবং যত তাড়াতাড়ি আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের যত ফোর্সেস আছে এগুলো যত তাড়াতাড়ি আমার মনে হয় যে ইনস্টিটিউশনালি অ্যাক্টিভ হবে, যে তাদের নিজ জায়গা থেকে অপারেট করবে এবং কোনো দলীয়ভাবে অপারেট করবে না, তত বেশি স্টেট আপনার কোট আনকোট কঠোর হতে পারবে। কিন্তু ওই কঠোরতারও কিন্তু একটা মাপ আছে। আপনি যেমন বেশ কিছুদিন আগে একটা ভিডিও প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে একটা পুলিশ এরকম লাঠি চার্জ করেও করছে না, যে এরকম বাড়ি দিচ্ছে, দিচ্ছে। সো এই ধরনের কিছু মেজার্স আছে। আপনি তো চাইলেই লাঠি চার্জ দিতে পারবেন না। নতুন বাংলাদেশে আমরা এটা এক্সপেক্ট করি না যে পুলিশ আগের মতো করবে। সো এখানে বিভিন্ন ধরনের আছে। এই যে এটার জন্যই কিন্তু কি রিফর্মগুলোর কথা বলা হচ্ছিল প্রত্যেকটা জায়গায়, যে আমরা তো 15 বছর ধরে তো দেশটা একটা মানে বিচ্ছিরি বলা হয়েছে আন্ডারস্টেটমেন্ট, তাই না? সো ওই জায়গা থেকে আপনি কিভাবে আসবেন, যাতে যেটা বললো এটা সত্যি, এটা সময় লাগবে, এটা একবারে পারবেন না। বিচার নিয়ে যেমন বললো, আসলে এই বিচার আপনি তো হাসিনার মতো ক্যাঙ্গারু কোর্ট বানাতে পারবেন না। এটা একদম মানে সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ডের বিচারটা হতে হবে, এবং সেটার জন্য যদি সময় লাগে তো সময় লাগবে। সেটার জন্য যদি মনে হয় যে না অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার শেষ করতে হবে না, পলিটিক্যাল সরকার এসে বিচার শেষ করবে। কিন্তু এই বিচারটা নিয়ে তো বাংলাদেশের সবাই একমত। সেই বিচারটা তো কোনোভাবেই তাড়াহুড়া করে একটা কিছু দিয়ে দেওয়া যাবে না, যেটা আবার বলতে পারবে যে এটা ভুল বিচার ছিল, যা এখন বলছে। সেটা করার কোনো কারণই নেই। আর আমি সামনে দেখছি যে আস্তে আস্তে মানে যেহেতু আমরা একটা জায়গায় আসছি, সো হয়তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও যেমন আগের চেয়ে বহুত ভালো হয়েছে, সেই জায়গায় আসবে। রাষ্ট্র কি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে? মানে রাষ্ট্র তো প্রধান উপদেষ্টা তো 2টা ডেট দিয়েই দিয়েছে, মানে এখানে নির্বাচনের দিকে ধাবিত না হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। সরকারের সেই জায়গায় আসলে প্রস্তুতি, সেটার প্রস্তুতির জন্যই এখন সবাইকে কিন্তু মানে এই ঐক্যতাটাই জরুরি। মানে আপনার সকল ফোর্সেস, পলিটিক্যাল বলেন আর নন পলিটিক্যাল বলেন, সবাইকে কিন্তু এক জায়গায় আসতে হবে যে আমরা এই নির্বাচনটা ফেয়ার করব। সো এইখানে যত রকমের সহযোগিতা দরকার এই সরকারকে করার, সে তত রকম সহযোগিতা করতে হবে। ধন্যবাদ। আমি আবারও একটি বিরতি থেকে ফিরে এসে আবারও ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। সঙ্গে আরএল দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি। এই যে মব সংস্কৃতির কথা বলা হয়, এটি আমরা যখন 5 আগস্টের পর আমরা লক্ষ্য করলাম যে এই সরকার যখন সরকার গঠন করলো, অন্তর্বর্তীকালীন সরকার, তখন আমরা দেখলাম যে এসএসসি পরীক্ষার্থীরা আসলো, পরীক্ষা ছাড়া তারা পাশ করতে হবে। আজকে পর্যন্ত আমরা যতগুলো ঘটনা লক্ষ্য করেছি সেগুলো আসলে মানে এগুলো আসলে থামবে কবে? যেদিন সরকার বার্তা দেবে যে আমরা এটা মেনে নেব না। আমাদের দুটো জিনিস হচ্ছে, সবচেয়ে মব হচ্ছে তা না। যেমন ধরুন পটিয়াতে একটা থানায় গতকাল যা হয়েছে ঠিক মব না, আমরা অনেকে সব গুলিয়ে ফেলছি। এটা যেহেতু একটা স্পেসিফিক সংগঠন ওখানে গেছে, তাদের সাথে সমস্যা হয়েছে, পরিকল্পিতভাবে বাকবিতণ্ডা, পরে পরিকল্পিতভাবে হামলা পাল্টা হামলা হয়েছে, এটাকে মবের ঘটনা বলবো না আমরা। মব রাদার যেমন ধরুন কুমিল্লায় হয়েছে, এক পরিবারের মা এবং 2 সন্তানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তাদেরই ওই মায়েরই আরেক সন্তান মৃত্যু পথযাত্রী হয়ে হসপিটালে আছেন। অভিযোগ তাদের বিরুদ্ধে তারা মাদক ব্যবসা করেন ইত্যাদি ইত্যাদি। একচরণ পিটিয়ে মেরে ফেললেন। এরকম নানান জায়গায় ধর্মের নামে ইসলামকে সকল তৌহিদি জনতা ব্যানার নিয়ে, এগুলোর ক্ষেত্রে সরকারের রিলাক্টেন্স ছিল, সরকারের প্রচুর বিবৃতি আছে, কিন্তু সরকারের বিবৃতি দেখে আমার ইয়েই লাগলো, মানে বিবৃতি আমরা দেই, নাগরিক সমাজ এতজন মিলে বিবৃতি দেয়, কারণ আমার হাতে তো ক্ষমতা নেই। আমি বিবৃতি দেই, আমরা চাপ তৈরি করতে চাই সরকারের কাছে, কিন্তু আমরা অনেক সময় দেখি সরকার বিবৃতি দেন, তার চাইতে তাদের সরকারের সবচেয়ে ভালো বিবৃতি হচ্ছে তারা কি পদক্ষেপ নিচ্ছেন। সরকারের সিরিয়াস রিলাক্টেন্স ছিল, কোনো সন্দেহ নাই। এখন সরকার হয়তো বলবেন যে পুলিশ খুব ভালো অবস্থায় ছিল না, কিন্তু আমাদের তো মিলিটারি ছিল, মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেসব জায়গায় ডিপ্লয় করা দরকার ছিল, কাজ করানো দরকার ছিল, কিন্তু খুব সিরিয়াস ঘাটতি ছিল। এবং তাতে যেটা দাঁড়ালো, সবাই মনে করতে শুরু করলো এটা করা যায়।
এগুলো আমাদের ট্রেন্ড আগেও ছিল, এখন ট্রেন্ড বেড়েছে, আপনি পার পেয়ে যেতে পারেন এবং অনেক ক্ষেত্রে সফল হওয়া গেছে। আপনি যখন সফল হবেন তখন কিন্তু এই ব্যাপারটা বারবার করতে থাকবেন, এই চর্চা হওয়ার সম্ভাবনা থাকবে, এই ঘটনাগুলো ঘটবে তখন যে কোনো ফর্মে। এবং তখন যেটা হয় আরেকটা, তখন মবও না, তখন কোনো কোনো দল বা সংগঠনও একই কায়দায় একত্র হয়ে যে কোনো কিছু করার চেষ্টা করতে পারে। যেমন ধরুন আমি পটিয়ার কথা বলছি, পটিয়াতে সর্বশেষ সংবাদ হচ্ছে ওখানে ওসিকে প্রত্যাহার করা হচ্ছে, অথচ ওই ওসি, আমি জানি না এটা হলে খারাপ, ওই পক্ষ মানে বৈষম্য বিরোধীরা এখানে নিশ্চিতভাবে ভুল করেছেন, অন্যায় করেছেন। তারা একজনকে ধরে এনে বলছেন একে গ্রেফতার করতে হবে, পুলিশ রাইটলি বলেছে যে এই তাদের না, মানে অপরাধ যেহেতু নাই, মামলা নেই, তাকে গ্রেফতার করবে না, কিন্তু সেটা নিয়ে মারামারি। কখনো কখনো যেটা হয় যে পুলিশ বেশি বল প্রয়োগ করেছে কিনা, কিন্তু পুলিশ সঠিক জায়গায় আছে, আপনি যখন তাকে প্রত্যাহার করেন আপনি তো বার্তা দিলেন যে এটা করা গেলে এটা করা যায়। অ্যাবভ অল এটা খুবই জরুরি কথা, সরকারের একজন গুরুত্বপূর্ণ মানুষ যে ডিপার্টমেন্টে অপূর্ব কাজ করেন, সেই ডিপার্টমেন্টের যিনি প্রধান জনাব শফিকুল আলম, এবং সেটা মূলত আপনাদের প্রেসকে নিয়েই বলেছেন, প্রেসের মব প্রসঙ্গে, এটা মব না, এটা প্রেশার গ্রুপ। সো সরকারের পদে থেকে আমি সরকারের কোনো স্টেটমেন্টও দেখি নাই যে উনি ডিসঅন করেন, যদিও উনি বক্তব্যের সময় বলেছেন এটা তার ব্যক্তিগত মন্তব্য, তো এই পদে থেকে কেউ ব্যক্তিগত মন্তব্য করতে পারে না। সুতরাং মবকে যখন প্রেশার গ্রুপ বলা হচ্ছে তখন এটা অনেকেরই আশকারা পাওয়া বলি না, কোথাও ওরা পাবে। ইভেন আমি খুব সারপ্রাইজড হয়েছি, জনাব নাহিদ ইসলামের একটা ইন্টারভিউ কয়েকদিন আগে 1 জুলাই পাবলিশড হয়েছে দেশের একটা লিডিং নিউজ পেপারে, সেখানে তিনি বলছেন যে মব নয়, এরা হলো শেখ হাসিনা বিরোধী লড়াইয়ের সংগ্রামী ছাত্র জনতা। এগুলো যখন করেন, সমাজে যখন সম্মতি উৎপাদন করার চেষ্টা করেন, এবং মবের পক্ষে আরো এর বাইরে অনেক, আমরা জনাব শফিকুল আলমের কথা বললাম কারণ উনি সরকারে আছেন, ব্যক্তিগত হলে এই মন্তব্য অত্যন্ত গর্হিত হয়, বাইরে থেকে অনেকে তো সমানে বলছেন এবং অনেকে উস্কানি দিচ্ছেন যে এটা করে ফেলো, ওটা ভেঙে ফেলো, ওকে মেরে ফেলো, ওকে জুতার বাড়ি না, ওকে আরো বেশি কিছু করো। দেয়ার আর সাম ইনফ্লুয়েন্সার্স যাদের বেশ ভালো ট্র্যাকশন আছে অনেকের উপরে, তো এই কাজগুলো তো হচ্ছে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি সোশ্যাল ইস্যু আছে, সোশ্যাল ইস্যুগুলো নিয়ে আছে আলোচনার সময় নাই। আমাদের সোসাইটিতে কিন্তু দীর্ঘদিন থেকে এই কালচার বা চিন্তা আছে যে একটা অপরাধী বা অভিযুক্তকে আমরা ধরে পিটিয়ে মেরে ফেলতে পারি, কিন্তু সরকার যখন টাফ হয় তাহলে এগুলো অনেক ভালো বা অনেক কমে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। ধন্যবাদ। আমি জনাব অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসি যে আমরা গণ অভ্যুত্থানের আগে দেখেছি যে স্বৈরাচার সরকারের সময় যখন যেভাবে খুশি যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা তাদের মতো করেই করতো, রাজনীতির এই জায়গায় এসে গুণগত পরিবর্তন, এখন তো একটি জনপ্রিয় সরকারই আছে, সেই পরিবর্তনটা কতটা দেখছি বা আপনার কাছে কি মনে হয়? না, সেই পরিবর্তন তো আমরা দেখছি। সেখানে যাওয়ার আগে আমি একটু জায়েদ ভাইয়ের একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে প্রেস সচিব শফিকুল আলম যেটা বলেছে ওটা উনি এক নম্বর নিজেই বলেছে, প্রথম ব্যক্তিগত ধারণা, এবং এটার সাথে আমার মনে হয় না যে সরকার এটাকে প্রেশার গ্রুপ হিসেবে দেখে। এটা আমি একবার একটা জায়গায় ক্লিয়ার করেছি এবং বারবার আরেকবারও করলাম, সেটা হচ্ছে যে এটা মবই, এবং এটা সরকার কোনোভাবে ওন করা তো দূরের কথা, এটাকে কোনো বাঁচানোরও কোনো কারণ নাই আর কি। কিন্তু এটার একটা বড় ইয়ে হচ্ছে যে সোশ্যাল ইস্যুতে আজকে যেতে পারবে না, আমি এটা একটু ছুঁয়ে যাই, সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থান পরবর্তী টাইমে এই ধরনের কিছু ব্যাপার হয়। আপনি এটা দোষ দিতে পারেন যে সরকার হয়তো ঠিকভাবে এটা ট্যাকেল করছে না, উইচ মাইট বি ট্রু, কমপ্লিটলি ফাইন, বাট এই ব্যাপারগুলো ঘটে। এবং আপনার যদি আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো কাজ না করে তাহলে এটা আপনি দেখবেন যে আগের চেয়ে কিন্তু মব কমেছে, যে আগস্টের 8 তারিখের পর থেকে যদি আপনি ওই স্ট্যাটিস্টিক্সটা নেন দেখবেন যে কমেছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি অপারেট করছে। কিন্তু এটা এই ধরনের ঘটনা যে এটার যে নজির নেই তা কিন্তু না, এটা হয় আর কি। এবং আপনার পরবর্তী কোশ্চেনের যেটা আমার উত্তর সেটা হচ্ছে যে এখন তো মানে আমি বললাম তো যে এখন অনেক দিন পর বাংলাদেশে পলিটিশিয়ানের মতো ফাংশন করছে, মানে কাউকে লুকাতে হচ্ছে না, যে যার বক্তব্য দিতে পারছে। সো এইটা তো প্রচন্ড ইতিবাচক একটা কথা। আমরা কত বছর পরে এই সিনারিও দেখছি, মানে যে আমি ঐক্যমত কমিশনের কথা আনলাম, সো এখানে যে ডিবেটটা হয় ওয়ান্ডারফুল টু ওয়াচ। সো এই ব্যাপারটাতে তো মানে এটা তো মানে বাংলাদেশের জন্য অনেক বড় একটা যে চর্চাটা আগে ছিল খুব ভালো মতো যে ছিল তাও কিন্তু না, এই হয়তো কোনো না কোনো জায়গাতে বাংলাদেশে প্রথমবারের মধ্যে এরকম একটা চর্চা হচ্ছে। সো আমি তো এটা খুব ইতিবাচক ভাবে দেখি। রাজনৈতিক স্থিতিশীলতা কতটা দেখেন এবং আগামীর রাজনীতি বা গণতান্ত্রিক পথে উত্তরণের ক্ষেত্রে আপনার শেষ কথা কি থাকবে? আমি রাজনীতি স্থিতিশীল দেখি, কারণ না হলে ঐক্যমত কমিশনের সব পার্টি যেত না।
এখানে যে যাচ্ছে এই ডিসকাশনে আসছে, এটার জন্য আমি ঐকমত্য কমিশনের কথাটা টানলাম যে এটা না হলে এই ব্যাপারটা হতো না। ধরেন পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক, আপনি মাঠে একটা বয়ান দিতেই পারেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন, বাট সবাই তো মানে এই লাস্ট 15 বছরের রিপিটেশনটা তো কেউ চায় না। সো এই আমার মনে হয় না যে এটা মানে এটা রাজনীতি অস্থির হওয়ার কোনো কারণ আছে, সামনে আমি কোনো কারণ দেখি না এখনো পর্যন্ত। ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে শেষ করি। রাজনৈতিক স্থিতিশীলতা আমরা কতটা দেখি, আমরা আগের রাজনীতি আর এখনকার যে নতুন বাংলাদেশের রাজনীতি, সে জায়গায় গুণগত পরিবর্তন কতটা দেখছি বা সামনের দিকে কতটা আপনি প্রত্যাশা করেন? আমি আশাবাদী, তবে অনেক বেশি রাতারাতি অনেক পরিবর্তন হয়ে যাবে এই চিন্তায় কোনোভাবেই আমি বিশ্বাসী না। আমরা একই মানুষ, আমরা সেই মানুষগুলাই যারা আগে ছিলাম, সেই মানুষগুলাই এখন আছি। শেখ হাসিনার সময় যারা আমাদের নিজেদের গণতান্ত্রিক যে সংস্কৃতি সেটার ক্ষয় হয়েছে, সুতরাং আমাদের সময় লাগবে এবং আমাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি চলতে থাকে ক্রমাগত আফটার ইয়ার্স, তাহলে আমরা ভালো দিকে যাব। আমি আবারও শুরুতে যেটা বলেছিলাম, আমরা শুরুটা করতে পারছি, শুরু করার পরিস্থিতিটাই আমাদের জন্য অনেক কিছু, আর এটা চলতে পারবে বলে আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি। চ্যালেঞ্জ আছে, আওয়ামী লীগ তার সেই পরাজয় মেনে নেবে না, সে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে সেটাকে সংঘাতের দিকে নেওয়ার চেষ্টা করবে। ইন্ডিয়ার মতো একটা দেশ আছে যে ক্রমাগত চেষ্টা করে যাবে। সো এই ঝুঁকিগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আমি পারবো বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান এবং অপূর্ব জাহাঙ্গীর, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।